রাইডার স্টোরি যখন দেখতে বসেন সবাই তখন এক্সপেক্ট করেন যে অনেক বেশি চালানো, অনেক এক্সপিরিয়েন্স কোনো মানুষ যদি পাওয়া যেত তাহলে সবচাইতে ভালো হতো। যখন কিনতে যাই একটা ভেহিকেল, নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড হোক, চেষ্টা করি একটা এরকম এক্সপিরিয়েন্স কারোর কাছ থেকে সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য যে কমপক্ষে 15,000 20,000 কিলো চালানোর পর সেই মানুষটার কাছ থেকে যদি ফিডব্যাকটা পাইতাম তাহলে এবার হ্যাঁ ভালো হইতো। আজকে আমার সঙ্গে আছে অপু ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অপু ভাইকে কমিউনিকেট করতেছে আমি বোধহয় প্রায় 6-7 মাস আগ থেকে। জি 6-7 মাস। হ্যাঁ, এবং 6-7 মাসে আমাদের টাইমিং মেলানোই মানে পসিবল হচ্ছিল। হয় আমি ফ্রি তো অপু ভাই ফ্রি নাই, নাহলে উনি ফ্রি আছে তো আমার স্কেজুয়াল ফ্রি নাই, এমন একটা অবস্থা। তো যাই হোক, কেমন আছেন আগে তাই বলেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কত কিলো চালানো হয়েছে বলেন তো? আমারটা চালানো হয়েছে 23,524 কিলোমিটার আজকে পর্যন্ত। আমি মূলত 2010-এ 2 চাকার বাহনে ঢুকি। তো 2010 থেকে 2017 পর্যন্ত আমি বাইক চালাই। আমার বিভিন্ন ক্যাটাগরির বাইক ছিল। বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের বাইক R15 ভার্সন 2 ছিল আমার। আচ্ছা। তো 2017 সালের আগে আমি 2015-তে নেপাল গিয়েছিলাম ট্যুরে। নেপাল থেকে এসে ইন্ডিয়াতে যাই, আচ্ছা। তারপরে মালয়েশিয়ায় গিয়েছি। ওখানে আমি দেখতাম সব জায়গায় মানুষ স্কুটার চালাতো। আচ্ছা। নেপালেও দেখেছি অনেক, আপনার বেশিরভাগই এই রাস্তার মধ্যে আমি স্কুটার দেখেছি, ছেলে মেয়ে উভয় স্কুটার চালাতো। তো ওইটা দেখার পর আমি মূলত ইন্সপায়ার হই আর কি, যে আমি স্কুটার কিনি। আচ্ছা। তো 2017 সালে আমি প্রথম গাছটু কিনি, মাহিন্দ্রু গাছটু। আচ্ছা। গাছটু কেনার পর অভিজ্ঞতাটা একটু তিক্ত অভিজ্ঞতা আছে ভাই স্কুটার কেনার পর, কারণ আমাকে খুব বিব্রতকর পরিস্থিতি কিন্তু আমাকে ফেস করতে হয়েছে। স্কুটার কেনার পর যখন স্কুটার নিয়ে কোথাও যেতাম সবাই বলতো লেডিস বাইক, এত ভালো ভালো বাইক ছেড়ে আমি কেন স্কুটারে শিফট হলাম। তো তাদেরকে আসলে আমি বুঝাতে পারতাম না, আমি অনেক সময় চুপ করে থাকতাম যে কেন স্কুটার কিনলাম। আসলে স্কুটার কিনেছি, স্কুটারে আমি খুব কমফোর্ট ফিল করতাম। বাইকে যেমন বাইক চালাতে গেলে ঘন ঘন গিয়ার চেঞ্জ করতে হয়, তারপরে আপনার ক্লাস টানতে টানতে এক সময় হাত ব্যথা করতো। স্কুটারে কিন্তু এই জিনিসগুলো নেই, স্কুটার টোটালি অটো। তো ওখান থেকে আমার স্কুটারের প্রতি ভালো লাগা। গাছটু চেঞ্জ করে পরবর্তীতে এক সময় আমি ইয়ামা আলফা কিনি। গাছটু চালিয়েছি 9 মাসের মতো, আর ইয়ামা আলফাটা চালিয়েছি আমি 11 মাসের মতো। আচ্ছা, তো এই দুইটা এত র্যাপিডলি চেঞ্জ করলেন? র্যাপিডলি চেঞ্জ করলাম। গাছটুতে আমি গাছটুর একটা গুণ বলি, ওটার আমি যতগুলা স্কুটারই চালিয়েছি কিন্তু গাছটুর মতো এত সাউন্ডলেস ইঞ্জিন আমি কোনো স্কুটারে অদ্যাবধি পর্যন্ত দেখিনি। আচ্ছা। গাছটুর একটা প্রবলেম হতো, এটা যখন আমি 60 বা 70 আপ স্পিড উঠাতাম তখন এই হ্যান্ডেলটা খুব ভাইব্রেশন করতো। আচ্ছা। তো ওটা আমার কাছে ভালো লাগতো না। এই একটা কারণে পরবর্তীতে আমি গাছটু চেঞ্জ করি। আচ্ছা। পরবর্তীতে ইয়ামা আলফা নেই, আলফাটা 11 মাস চালিয়েছি। ইয়ামার যে ব্রেকিং সিস্টেম, এটা ভাই অলওয়েজ অসাম। ওকে। কিন্তু আমার আলফাতে একটা প্রবলেম ছিল, সেটা হলো আপনি যখন পিক আপটা ছেড়ে দিবেন তখন এটা কিন্তু আস্তে আস্তে স্পিডটা আস্তে আস্তে কমবে। কিন্তু আলফার একটা প্রবলেম ছিল, আমি যখন পিক আপ ছেড়ে দিতাম আমার মনে হতো পিছন দিক থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে উল্টা, মানে আমার স্কুটারটা ফ্রি ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার স্কুটারটা সেল করার এটাও একটা অন্যতম কারণ ছিল। আমি অনেক সার্ভিসিং করিয়েছি কিন্তু এই প্রবলেমটা কেউ আমাকে সলভ হয়নি, সলিউশন কেউ দিতে পারে না। এই প্রবলেমটার কারণেই আমার মূলত আলফাটা সেল করা আর কি। আর আলফার বিল কোয়ালিটিটা তেমন একটু মানে শক্ত না। আপনি যখন ভাঙা রাস্তায় যাবেন, যেমন এটার আলফার যে হেডলাইটের সাইডে দুটা যেই আপনার স্ক্রু না দিয়ে ওরা লক সিস্টেম দিয়েছে, যার কারণে একটু বেশি ঝাঁকি লাগলে হেডলাইটটা খুলে আসতে চায়। এই প্রবলেমটা ছিল আলফার, আমি এই প্রবলেমটা ফেস করেছি আলফাতে। ইয়ামা আলফা যখন চেঞ্জ করতে যাই তখন এই বার্গম্যানের একটা আমি দেখেছিলাম ইন্ডিয়াতে, তখনই আমার এই মনে মনে একটা সিলেকশন ছিল যে আমি সুজুকি বার্গম্যানটা কিনবো। তো বার্গম্যান যখন আসলো বাংলাদেশে, ইতিমধ্যে আমি ইয়ামা আলফাটাও সেল করে দিই। তো বার্গম্যান এবং আরেকটা আপনি হয়তো জানেন যে একটা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার আছে যেটা হচ্ছে ইয়ামা অ্যারক্স 155cc, ওটা কেনারও আমার একটা মনের মধ্যে ছিল আর ইচ্ছা ছিল। তো আর ইয়ামা অ্যারক্সটা কেনার আরেকটা ইচ্ছা ছিল, এই কারণে আমি এটা চালিয়েছিলাম থাইল্যান্ডে। আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন এটা চালিয়েছিলাম।
প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার তো ভাই অলওয়েজ প্রিমিয়াম সেগমেন্ট, এটা এটা আর ডেফিনেশন কি দেব, যেমন শক্তি ইঞ্জিনের তেমন বিল্ড কোয়ালিটি, স্মুথনেস সব দিক দিয়ে ভালো। কিন্তু একটা জিনিস আমার অ্যারক্সের ভালো লাগে না, সেটা হচ্ছে এই যে ফুট রেস্ট। আমি এই বার্গম্যান 125-এ যে পাটা রাখলাম এইভাবে রাখার পর আমি যখন লং রাইডে যাই তখন কিন্তু আমি এই যে এইভাবে পাটা রাখতে পারছি, এই যে দেখেন ঠিক এই পজিশনে কিন্তু আমি রাইড করতে পারছি। এটাতে বার্গম্যান 125 অ্যারক্সে কিন্তু আপনি এভাবে রাখতে পারবেন না, আপনাকে এভাবে চালাতে হবে। এই পজিশনটাতে দেখবেন আপনার যে ফুয়েল ক্যাপ থাকে, ফুয়েল ঢুকানোর জন্য ক্যাপ থাকে, এখানে আপনি কিছু রাখতে পারবেন না। এই দুটো জিনিস, এই দুটোর সুবিধা নেই বলে আমার বার্গম্যান 125-এর কেনার কারণ আর কি। কত পড়েছিল এটা? এটা আমি যখন কিনি তখন শোরুম প্রাইস ছিল 2,49,000। আমি 3,000 টাকা ছাড় পেয়েছিলাম, 2,47,000 টাকা দিয়ে কিনেছি উইদাউট রেজিস্ট্রেশন। এই বার্গম্যানের পাশাপাশি আমার বাসায় আরেকটি স্কুটার আছে, সেটা হচ্ছে এই রেজেডার 113 সিসি, যেটা ইয়ামাহা। ছোট ভাই চালায়, আমার শ্যালক চালায় আর কি। বেশিরভাগ সময় আমি চালাই খুব কম, কারণ ওটা রেজেডার কিন্তু সাইজে একটু ছোট। আর ইয়ামার একটা জিনিস আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, ইয়ামার ব্রেকিং কোয়ালিটি বাই অলওয়েজ বেস্ট। আর রেজেডার লুকিং স্পোর্টসি লুকিং, তারপরে ওটার রেডি পিক আপও খুব সুন্দর। শুধু একটা জিনিসই আমাকে বিরক্ত করে, সেটা হচ্ছে ওটা যখন আমি চালাই, স্পিড যখন 25 থেকে 30 থাকে তখন সাইলেন্সার আওয়াজটা একটু মোটা হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, যেটা আমার কানে লাগে, বিরক্ত লাগে। আর ওভারঅল রেজেডার ভালো স্কুটার, মানতে হবে এটা। এখন পর্যন্ত 23,000 কত কিলো? 524 কিলোমিটার চলেছে। আমি অক্টোবর 9 তারিখ 2019-এ কিনেছি বার্গম্যান। সেই থেকে আজ পর্যন্ত 23,000, মানে হিসাবে তো দেড় বছর একটু উপরে প্রায় 2 বছর ছুঁই। অক্টোবর আসলে 2 বছর হবে। কম চালান নাই তো, ভালো চালাইছে। না, ভালো চালাইছে। লং ট্যুর করেছি তো অনেকের জন্য, অনেকগুলা লং ট্যুর করেছি। এটা কিরকম? এটা দিয়ে আমি সিলেট গিয়েছি 3-4 বার হবে আমার শহর থেকে। আমি রাঙ্গামাটি ট্যুর করেছি, তারপরে কক্সবাজার গিয়েছি। আর ঢাকা তো অলওয়েজ আসা যাওয়া থাকি। ঢাকাতে আমার বাসা থেকে ঢাকা দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার, সিঙ্গেল শুধু আসা। তো ঢাকা আসলে, ঢাকা থেকে গেলেই তো আমার 110 এমনিতেই হয়ে যায়। আমি একটু মজার কথা বলি, আমরা যখন রাঙ্গামাটি ট্যুরে গিয়েছিলাম তখন স্কুটার ছিল 3টা আর বাইক ছিল 2টা। তো আমরা মিরসরাইয়ের আগে একটা বাইপাস রোড আছে, এটা হচ্ছে নামটা হচ্ছে আপনার মিরসরের আগে যেটা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যায় আর কি। ওই দিক দিয়ে যখন যায়, ওই দিক দিয়ে টোটালি পাহাড়ি রাস্তা। এই পাহাড়ি রাস্তা ধরে আপনাকে রাঙ্গামাটি যেতে হবে। তো ওখানে যখন আমরা গেছি, পাহাড়ের উঁচুতে উঠেছি, নিচে নেমেছি। তো বাইকের চেয়ে স্কুটারের কিন্তু, বাইক যখন আপনি উঁচুতে উঠবেন তখন কিন্তু ভাই গিয়ার চেঞ্জ করে টান দিতে হয়। আপনি রানিং অবস্থায় যখন আপনি উপরে উঠবেন তখন গিয়ার পিছনে এনে আপনাকে কিন্তু শক্তি নিয়ে তারপরে উঠতে হয়। স্কুটারের কিন্তু এই প্রবলেমটা হয় না। আপনি যতটুকুতেই আপনি আছেন স্পিডে, আপনি পিক আপটা দিবেন, অনায়াসে উঠে যাবে। আমি অলওয়েজ বাইকের আগেই যেতাম, না কোনো কষ্টই হতো না, বিন্দুমাত্র না। তবে আমার অভিজ্ঞতায় যেটা আমি মনে করি, যে এই সেগমেন্টের যে স্কুটারগুলা, আমরা কিন্তু বেশিরভাগই আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান সেগমেন্টের স্কুটারগুলো কিন্তু ভাই বেশি সচরাচর যেগুলো দেখি। আর ইন্ডিয়াতে আপনি যদি কখনো মেঘালয় যান, আমি মেঘালয়ে গিয়েছি একাধিকবার, ওখানে তো আরও অনেক বড় বড় পাহাড়, অনেক উপরে উঠতে হয়। ওখানে 80%-এর উপরে তারা কিন্তু, পাহাড়িরা কিন্তু স্কুটার চালায়, তারা অনায়াসে উঠে যাচ্ছে। যেখানে আমি জিপ নিয়ে ঘুরছি, ওখানে ওরা স্কুটার নিয়ে ঘুরছে, অনায়াসে স্কুটার দিয়ে পাহাড়ে উঠে যাচ্ছে। তো সেই দিক বিবেচনা করলে এগুলা পাহাড়ে ওঠা কোনো ব্যাপারই না। আপনার এবার বলেন যে বার্গম্যানের খারাপ কোনো দিক আপনি পাইছেন কিনা? না, আমি বার্গম্যানের দুটা ল্যাকিংস আমি বার্গম্যানের বলতে চাই। সেটা হলো এই যে আমরা যে ব্রেকগুলো ধরি, এখানে যদি একটা লক দিত, লকটা দিলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। কারণ আপনি অনেক সময় উঁচুতে বা ঢালে যখন ব্রেক ধরবেন তখন কিন্তু আপনাকে হাত দিয়ে ধরেই রাখতে হয়, ছাড়া যায় না, কারণ ছেড়ে দিলেই পেছনে চলে আসে। তো এই জিনিসটা আমি খুব ফিল করি। এটা গাছটুতে ছিল, আমারটাও আছে। আচ্ছা ফাইন। কিন্তু এটাতে আমি এই জিনিসটা খুব ফিল করি যে এটা থাকা উচিত ছিল। আর আরেকটা বিষয় বার্গম্যানের, যেটা এটার যে সেলফটা, এই সেলফের সাউন্ডটা আমার মনে হয় আরেকটু স্মুথ করলে পারত। কেন জানি আমার কাছে এই সাউন্ডটা একটু বেশি মনে হয় আর কি। বিগত যে স্কুটারগুলো চালিয়েছি সেগুলোর তুলনায় একটু বেশি মনে হয়। আর ওভারঅল আমি বার্গম্যানের কোনো ব্যাড সাইড
খুঁজে পাইনি। বার্গম্যান সম্পর্কে কিন্তু অনেকে অনেক একটা কথা বলে ভাই, আপনি হয়তো এটা আপনার গ্রুপও লক্ষ্য করেছেন যে বার্গম্যানের চাকা, পিছনের চাকা ছোট। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কমপ্লেন। সবচেয়ে বড় কমপ্লেন। আমি মনে করি যারা বার্গম্যান চালায় নাই এই কমপ্লেনটা তারা বেশি করে। বার্গম্যানের বডিটা অন্যান্য স্কুটারের তুলনায় একটু বড়, এটা আপনাকে ডেফিনেটলি মানতে হবে। একটু ম্যাক্সি সাইজের বডি। ইন্ডিয়াতে কিন্তু এটাকে ম্যাক্সি স্কুটারই বলে, যদিও আমাদের দেশে অনেকেই এটাতে বিতর্ক পোষণ করে যে না, বার্গম্যান ম্যাক্সি না। তো ওই বডির তুলনায় ভাই চাকাটা একটু ছোট মনে হয়, কিন্তু পিছনের চাকা 10 ওয়াতে। এই যে আমি কক্সবাজার ট্যুর করেছি, লং ট্যুর, এটা ডেফিনেটলি ঢাকা থেকে যদি আমরা কক্সবাজার যাই, এটা কিন্তু অনেক একটা লম্বা ট্যুর হয়। আমার শহর থেকে কক্সবাজার দূরত্ব হচ্ছে 405 কিলোমিটার। আমি এই 405 কিলোমিটার চালিয়ে গিয়েছি একটা না, এটা দিয়ে গিয়েছি আমি। তো এই যে চালালাম, আমি গ্রিন লাইনের সাথে কম্পেয়ার করে কিন্তু এটা চালিয়েছি 90-95। পিছনে আমার মিসেস ছিল, পিলিয়ন হিসেবে আমার মিসেস ছিল। আমি এই যে দ্রুত টেনে গেলাম, আমি এটা যত চালিয়েছি ভাই, আমি এটার প্রেমে তত পড়েছি। কারণ এটার পিক আপ এত ভালো লাগে টানার মধ্যে। আমি অন্যান্য স্কুটারের ব্যাপারগুলো আমি জানি না, কিন্তু আমি বিগত যে স্কুটারগুলো চালিয়েছি সেই তুলনায় এবং এটার প্রতি আমার ভালো লাগা অন্যরকম। আমি স্কুটারটা কিন্তু সেল করে দিয়েছিলাম। তারপর স্কুটারটা আমি আমার এই চিটাগাংয়ের এক ফ্রেন্ড আছে, ওর কাছে আমি এটা বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করে দিয়ে আমি বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক আছে, যেটা আপনি হয়তো জেনে থাকবেন বা চিনবেন, MT-15। আমি মোস্ট পপুলার। আমি ওই MT-15 কিনেছিলাম। MT-15 কিনে যখন আমি 2 মাস চালিয়েছি, তখন আমি আসলে এটার আরাম, এটার যে কমফোর্টনেস এবং স্মুথনেস, এই জিনিসটাকে আমি খুব মিস করা শুরু করি। তারপর আবার চিটাগাং গিয়ে আমার বন্ধুকে ধরে এসে আমি আবার এটা ফেরত নিয়ে আসি। MT-15 থাকাকালীন এটা আমি ফেরত নিয়ে আসি। ফেরত নিয়ে আসার পরে 2টা বাইক তো আর একসাথে আমার ঘরে রাখা যায় না, আমার বারান্দায় রাখা যায় না, যার কারণে আমি MT-15টা পরবর্তীতে সেল করে দিই। আর আমার দুমের প্রথম কন্ডিশনেই হচ্ছে যে বাবা, এই স্কুটারটা তুমি আর কখনো বিক্রি করতে পারবে না। সো শান্ত ভাই, আমি এটা আপনাকে এনশিওর করতে পারি যে এটা আপাতত আর মডেল চেঞ্জ হচ্ছে না। কোনোদিন ভালো লাগলে প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার কিনে নেব, কিন্তু এটার আমি সেল করতে পারছি না, কারণ আমার মেয়ের কাছে আমার কমিটমেন্ট দেওয়া। যারা চালায় একমাত্র তারাই বুঝবে, যারা চালাবে না তারা হয়তো ফিল করতে পারবে না যে বাগম্যান আসলে। ছোট চাকার জন্য আপনি কখনোই কি কোনো ঝামেলায় পড়েন না? না, আমি ঝামেলায় পড়ি না। অনেকে স্পিড ব্রেকার বা কোনো কিছু না স্পিড ব্রেকার বা ভাঙাচোরা রাস্তা না, ভাঙাচোরা রাস্তায় কোনো প্রবলেম হয় না। এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা কিন্তু যথেষ্ট উঁচু। আমাদের বাংলাদেশের সচরাচর যে স্পিড ব্রেকারগুলো আছে, চিটাগাং যেতে যেগুলো পড়ে, স্পিড ব্রেকারটা সবচেয়ে বেশি পড়ে বা আপনি যখন সিলেট যাবেন, সিলেটে দেখবেন প্রচুর স্পিড ব্রেকার পড়ে। তো আমার স্পিড ব্রেকারে কোনো প্রবলেম হয় নাই এই পর্যন্ত। আর অনেকের এই বার্গম্যান যারা ইউজার আছেন, তাদের এই এক্সপিরিয়েন্সটা আছে কিনা জানি না, যে চাকা স্কিড করে এরকম। আমার কখনো স্কিড করেনি চাকা। আমি এই চাকার কারণে ভাই কখনোই কোনো প্রবলেম ফিল করি নাই বার্গম্যানে। আচ্ছা, এবার আমাদেরকে একটু সার্ভিসিং নিয়ে বলেন না এটার। এটার সার্ভিসিংয়ের ব্যাপারটা, এটা ফ্রি সার্ভিসগুলো তো আমি কোম্পানি থেকেই করেছি, পরবর্তীতে সার্ভিসগুলো আমি নিজেই করি। আচ্ছা, এমনি মেইনটেনেন্সের জন্য কি কি করেন? ধরেন ইঞ্জিন অয়েল কি ইউজ করছেন? ইঞ্জিন অয়েল ইউজ করি আমি। স্কুটার বিশেষায়িত ইঞ্জিন অয়েল যেগুলা এমবি, আমি ওটাই ইউজ করি। কোন ব্র্যান্ডেরটা? আমি এখন আমার শহরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাস্ট্রল, আসে 500 টাকা করে সেল করে, মিনারেল 10W30। আরেকটা আমি একটা অবাক করা বিষয় বলি, আমি কিন্তু এটার মাইলেজ পাই আমার শহরে 60 আপ। এটাতে তেল ধরে কিন্তু 5.5 লিটার। আচ্ছা, তো রাফসান ভাই আমাকে বললো যে অপু ভাই, আপনি মাইলেজ 0 করে 5.5 লিটার তেল ট্যাঙ্ক ভরবেন, স্টার্ট বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি চালাবেন। আমি প্রতি 2 দিন পর পর ওনাকে আমার এই মাইল মিটারের আপডেট দিতাম, ছবি দিতাম। আমার কাছে কিন্তু ডকুমেন্ট আছে। আমি জানি অনেকে এটা বিশ্বাস করবেন না, উনিও বিশ্বাস করেন না, কারণ রাফসান ভাই উনিও কিন্তু বার্গম্যান ইউজার। উনি 45 থেকে 50 ফিট, এবং রাফসান তো ননস্টপ শুধু লং রাইডই করে, লং রাইড। এবং উনি পাহাড় যেভাবে ঘুরছে, টিম পাহাড় অনেক ঘুরছে। তো আমি ওনাকে সাক্ষী রাখছি। আচ্ছা, আমার স্কুটার কতটুক যায়। আমি 63 পেয়েছি প্রথম যখন ফুল ট্যাঙ্কি ইউজ করলাম, স্টার্ট বন্ধ হওয়া পর্যন্ত আমি 63+ পেয়েছি। সেকেন্ড টাইমে যাতে আরও সন্দেহ না থাকে, সেকেন্ড টাইমেও কিন্তু আমি আবার 5.5 ফুয়েল ট্যাঙ্ক ফুল করে আমি আবার চালিয়েছি। তখন জিরো থেকে তখন পেয়েছি 60+। এটা তো ভাই আমার নিজে, রাফসান ভাই সাক্ষী। আপনি রাফসান ভাইকে যত চিনেন, আপনি ওনার কাছ থেকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন ভাই যে আমি সত্য বললাম কিনা, কারণ আমি জানি আপনি বলবেন যে এটা চাপা ছাড়ছি। আসলে চাপা কেমনে বিশ্বাস করবো? আমি আজ পর্যন্ত জীবনেও শুনি নাই যে
60 প্লাস 60 প্লাস ভাই, 60 না তো 60 প্লাস। আপনারা জানান কমেন্ট বক্সে যে আপনাদের সম্ভব। বিশ্বাস হয় কিনা, ঠিক আছে? বা 60 plus। যদি আপনি বারবেন ইউজার হয়ে থাকেন, আরেকটা ব্যাপার আছে হ্যাঁ শান্ত ভাই, আপনি যদি 60 প্লাস পেতে চান, হ্যাঁ আপনাকে কিন্তু ইঞ্জিন অয়েলটা হ্যাঁ মিনারেল এবং জাসো এমবি হতে হবে। আগেই বলে নিই, ইঞ্জিন অয়েলের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ডেফিনেটলি, হ্যাঁ ওটা এই করবে, ফুয়েল ওটা কনজাম্পশন ডেফিনেটলি করবে। আপনি পারফেক্ট ইঞ্জিনিয়ার না হলে পরে আপনি মাইলেজ কমে যাবে। শুধু মাইলেজ না, পারফরম্যান্সও ঠিকমতো হ্যাঁ পাবেন না। কমে যাবে। আর আপনার চালানোর দক্ষতার উপরে কিন্তু ভাই মাইলেজ কম বেশ করে তেলে। আপনি যখন ভালো পাম্প থেকে নেবেন, ট্রাস্টেবল পাম্প থেকে তেল নেবেন, ডেফিনেটলি আপনার মাইলেজ বেড়ে যাবে। এটার আমি তো প্রথম বলেছিলাম যে এটা যে ফ্রি সার্ভিসগুলো ছিল ওটা আমি শোরুম থেকে মানে সার্ভিস সেন্টার থেকে নিয়েছি। এর পরবর্তী সার্ভিসগুলো আমি নিজেই করি, আচ্ছা, কারণ যেহেতু ইঞ্জিনের ভিতরে হাত দিতে হয় না, উপরের যেই সার্ভিসগুলো এগুলো আসলে একজন স্কুটার রাইডার যদি মনে করে যে আমি একটু শিখে নিব, নিজেরটা নিজে করব, আমি মনে করি ইট উইল বি দ্য বেস্ট। এই পর্যন্ত আমি এটার চেঞ্জ করেছি, ব্রেক প্যাড চেঞ্জ করেছি, আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম ব্রেক প্যাড এবং ব্রেক শু। আর ডিস্টার্ব বলতে এই পর্যন্ত এটার শুধু এই যে এটার যেই ব্রেকিং, পিছনে ব্রেকিং লাইটের একটা ক্যাবেল থাকে, ক্যাবেল হ্যাঁ, যেটার সাথে brake আপনার ধরলেই lightটা হ্যাঁ জ্বলে। লাইটটা জ্বলে, এটা কিন্তু আবার সেলফের সাথে সম্পৃক্ত। হ্যাঁ ওই ক্যাবেলটা নষ্ট হয়েছে এ পর্যন্ত, শুধু এই ক্যাবেলটা চেঞ্জ করেছি। ওটা কোথা থেকে পাইছিলেন? ওটা আমাদের শোরুম থেকে, Showroom-এ? নরসিংদী সুজুকি শোরুম থেকে। আর এই প্লাগটা চেঞ্জ করেছি ভাই, আচ্ছা, স্পার্ক প্লাগটা চেঞ্জ করেছি কয়বার করছেন plug change? একবার। আমাদের বার্গম্যানের প্লাগ কিন্তু একটু আলাদা। বার্গম্যানের প্লাগ হচ্ছে 97 REM। আচ্ছা, নরমাল যে প্লাগ সেটা লাগে না 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 নাকি রেডিয়াম? না না রেডিয়াম না, এই কোম্পানির যেটা সেটা। লাগে না, এছাড়া তাই তো? আর কোনো পার্টস আমার লাগেনি। আমার লাইফে আমি যতগুলো স্কুটার বা বাইক চালিয়েছি আমি কখনোই তেলের হিসাব করে চালাইনি। আর এটা যখন প্রথম কেনার পর থেকে প্রথম আমার মনে হতো যে আমি হয়তো মাইলেজ 50 থেকে 55 পাচ্ছি। আমি রাফসান ভাইয়ের সাথে দেখা করতে ওনার বাসায় গিয়েছিলাম। হ্যাঁ। বাসায় যাওয়ার পরে আমি নরসিংদী থেকে যখন ট্যাঙ্কিটা ফুল করে গিয়েছিলাম, তখন ওনার বাসায় যাওয়ার পরও আমার দাগগুলা এই ফুয়েল হ্যাঁ হ্যাঁ বারগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ বারগুলো এটা ফুল ছিল। তখন উনি আমাকে দেখে ডিসপ্লে দেখে আমি ওনাকে চালাতে দিলাম আমারটা। হ্যাঁ। চালিয়ে উনি বললো যে অপু ভাই আপনার স্কুটার এত ফ্রি কেন? হ্যাঁ আমারটা তো এত ফ্রি না। আচ্ছা, আর উনি মাইল মিটারে যখন ওনার চোখ পড়লো, উনি বললো কি ব্যাপার ভাই, আপনি নরসিংদী থেকে কি এই এটা ফুল করে আসছেন? হ্যাঁ, আমি বললাম আচ্ছা। হ্যাঁ ফুল করে আসছি। বললো যে আপনার কতটুক দূরত্ব? আমি বললাম যে নরসিংদী থেকে ঢাকার আপনার বাসা পর্যন্ত আসছি আমি এই যে 56 কিলোমিটার। হ্যাঁ। উনি বললো তো আপনার দাগ যায় নাই কেন? আপনার ইয়াতে মনে হয় সমস্যা আছে, হ্যাঁ, মিটারে fuel gauge হ্যাঁ আর কি, ফুয়েল এটাতে মনে হয় আমি বললাম না ভাই আমার তো সমস্যা নাই, আমি 90 থেকে 100 কিলো চালানোর পরে আমার এক দাগ কমে। তখন উনি বললো ভাই আপনার স্কুটারটা আমি চালাই। হ্যাঁ তখন উনি চালালেন, উনি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমরা ঢাকায় ঘুরলাম। হ্যাঁ। আমার হেলমেট কেনার একটা প্ল্যান ছিল তখন। হ্যাঁ। তখন উনি চালানোর পরেও দাগ একটাও নিচে নামে না। উনি তো বিশ্বাস করে না যে ভাই এটা কি করে সম্ভব, আপনার মিটারের সমস্যা। আমি বললাম না ভাই মিটারের সমস্যা না। তখন উনি বললো যে ভাই আপনি কাউন্ট করবেন হ্যাঁ কতটুকু যায়। ওই উনি বলার পর এই কাউন্ট করা শুরু করলাম আচ্ছা, যে এক্স্যাক্ট কতটুক যায়। তখনই পেলাম যে টোটাল 5.5 লিটার আমি 363 কিলো পেয়েছিলাম মাশাআল্লাহ। সিটিতে এবং ঢাকায় আসা যাওয়া। আমি যখন স্কুটার কিনলাম, আমার কলিগ আছেন, আমার নরসিংদী ভাড়ের তো আমার সমপর্যায়ের কলিগ অনেকেই আছেন, তো এর মধ্যে 6 জন স্কুটার কিনেছে। আচ্ছা, এই স্কুটার কেনার ইন্সপাইরেশনটা কিন্তু মূলত ভাই আপনাকে দিই। তাই নাকি? হ্যাঁ, আমি স্কুটার এই আপনার ব্লগগুলি ওদেরকে দেখিয়েছি। হ্যাঁ দেখানোর পর ওরা যারাই বাইক কেনার সিদ্ধান্ত ছিল তারা সবাই এখন স্কুটার কিনেছে। মাশাআল্লাহ, আমার 6 জন স্কুটার কিনেছে। আচ্ছা। আমাদের বাংলাদেশে স্কুটার সেগমেন্টের রেভুলেশনটা আপনি কিন্তু নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ ভাই, এটা মানতে হবে শান্ত ভাই, আলহামদুলিল্লাহ। এটা মানতে হবে। কারণ স্কুটার সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণাই ছিল না, খুব কম ধারণা ছিল। এবং আমরা মনে করতাম যে স্কুটার লেডিসদের জন্য, মহিলাদের জন্য। এখন ইয়ং ছেলেরাও কিন্তু স্কুটার কিনছেন, Right. মানুষ আরামের দিকে ঝুঁকছেন, Right. কমফোর্টের দিকে ঝুঁকছেন। আমার জার্নি শুরুর সময় আমি ভাবতাম আরো 4-5 বছর লাগবে, কিন্তু আলটিমেটলি 1 বছরেই যে চেঞ্জ, আলহামদুলিল্লাহ। ইভেন আমার আল্লাহ পাক আমাকে 2টা কন্যা সন্তান দিয়েছেন। মাশাআল্লাহ, আমার বড় মেয়ে
ক্লাস 4-এ পড়ে। আচ্ছা ছোট মেয়ে এখনো স্কুলে অ্যাডমিট হয়নি, ওর 4+ এইজ। হ্যাঁ। আমার 2 মেয়ে কিন্তু আপনাকে চিনি, কারণ আমি টিভিতে যখন আপনার ব্লগগুলো দেখি ভাই, হ্যাঁ। শুয়ে শুয়ে যখন দেখি, আমার মেয়েরাও দেখে। হ্যাঁ, এই বাচ্চাগুলাই হচ্ছে আগামী দিনের স্কুটার রাইডার। হ্যাঁ, বার্গম্যানে আমার কোনো তিক্ত অভিজ্ঞতা নেই ভাই, এটা আমাকে কখনো হতাশ করেনি। তাহলে আপনার কাছে কি মনে হয় যে যখন একটা মানুষ 2.5 লাখ টাকা বাজেট করে, হ্যাঁ, প্রিমিয়াম সেগমেন্টে যাবে সেটা আলাদা বিষয়, কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট বাদে যারা ম্যাক্সি স্কুটার কিনতে চায় অনায়াসে তারা বার্গম্যান কিনতে পারে। সিটি কমিউটার জন্য যে ছোট ছোট স্কুটারগুলো আছে, এরকম একটা স্কুটারের সাথে কম্পেয়ার করা হয় যখন বার্গম্যানকে, এটার ব্যাপারে আপনার কি মতামত? যেহেতু এটা বলার কারণ হচ্ছে আপনি অলরেডি বেশ কয়েকটা লং স্কুটার না অলরেডি বেশ কয়েকটা স্কুটার চালিয়েছেন, হ্যাঁ, লাইক গাসও চালিয়েছেন, ইয়ামাহা আলফা চালিয়েছেন, রেজেডার তো আছেই আছেই। ইয়ামাহা রেজেডার অতএব অলরেডি এতগুলো চালানোর পর আপনার কাছে কি মনে হয় ডিফারেন্সটা? ওগুলার চেয়ে এটার ডিফারেন্স ভাই না চালালে আপনি বুঝবেন না, এটা একটু ভিন্ন। মানে কারণ হ্যাঁ, ওগুলোর সঙ্গে আমি যদি নাও বলি, আমি অন্যান্যগুলো বাদ দিলাম, আচ্ছা, সবচাইতে বেশি কোশ্চেনটা আসে যেটা নিয়ে সুজুকি অ্যাক্সেস এবং বার্গম্যানের ইঞ্জিনটা একই, আমি সেম ইঞ্জিনে হ্যাঁ, আমি এত টাকা বেশি দিয়ে কেন কিনবো? হ্যাঁ, এত টাকা বেশি দিয়ে এই জন্য কিনতে হবে, এটার বিল কোয়ালিটি কিন্তু অন্যরকম। এটা ম্যাক্সি, হুম আপনার সিটিং পজিশন, হুম আপনি এভাবে বসতে পারছেন, হুম এভাবে ঝুঁকে বসে চালাতে পারছেন, হুম। আপনি এভাবে পা রাখতে পারছেন, হুম। আপনি এই পজিশনে কিন্তু পা রাখতে পারছেন। হুম। হেডলাইটটা কিন্তু এলইডি, এটার ব্যাকলাইটটাও এলইডি। আর অ্যাক্সেস সুজুকি অ্যাক্সেস 125-এও এখন এলইডি চলে আসছে হেডলাইট। আমি ওই দিন একটা আমার কলিগ কিনেছে, আমি দেখলাম এফআই ভার্সনটা, হ্যাঁ এফআই ভার্সনটা হুম। কলিগ কিনেছে, ওটাও এলইডি, কিন্তু ভাই ওটার চেয়ে এটা অন্যরকম। মানে শুধু এখানকার সিটিং যে পজিশনটা, look, হ্যাঁ এখানকার লুক টুক সবকিছু মিলায় হ্যাঁ। এটার মধ্যে একটা প্রিমিয়াম ফিল, একটা প্রিমিয়াম ফিল আছে। ভীষণ স্মুথ, আমি মজা পাইছি চালায়। আমারটা কিন্তু এফআই ভার্সন না, কার্বোরেটর ভার্সন। কার্বোরেটর ভার্সন, হ্যাঁ। সো কার্বোরেটরে তো অনেক সময় অনেক ময়লা জমে, এখনও 23,500 550-এর উপরে চালাচ্ছি, এ পর্যন্ত কার্বোরেটরের কোনো প্রবলেম হয় নাই। বা আপনি তো এখন চালিয়ে আসলেন, পিক আপ দিলে আটকে যাওয়া বা এরকম, হ্যাঁ। এটা যখন আপনি একটা লং টাইম চালাবেন বা একটা 20,000 23,000 এরকম অনেক কিলো চালাবেন, তখন কিন্তু পিক আপটা একটু দুর্বল হয়, ইঞ্জিনটা একটু একটু ইয়া হয়। কিন্তু আমি এখনো পর্যন্ত এটার বুট স্পেসটা কেমন দেখেন তো আমাদের, অনেক কিছু রাখা অনেক যাবে। কিছু রাখা যায়, আপনি অনেক কিছু রাখা যাবে। 20 কেজি পর্যন্ত রাখতে পারবেন ভাই অনায়াসে হ্যাঁ। এইখানে। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা, এই যে এটা, এখানে আপনি মোবাইল চার্জ করতে পারবেন, আচ্ছা হ্যাঁ, ইউএসবি আছে, এখানে রাখতে পারবেন। আচ্ছা। পানির পট, ওয়াটার পট রাখা যায়। এটা কিসের জন্য লাগানো? এটা হচ্ছে ভাই ইমার্জেন্সি, ও ওকে, দুটা হ্যাজার্ডের একসাথে, কাজ করে হ্যাঁ আর কি। হ্যাজার্ডের কাজ করে। পাসিং সুইচ কি আছে? হুম? পাসিং, হ্যাঁ পাসিং এটা আমি নিজে লাগিয়েছি, ও এটা টিভিএস এর, হ্যাঁ আলাদা কিনে। আচ্ছা, কত খরচ? এটা আমি 70 রুপি দিয়ে কিনেছিলাম আগরতলা থেকে। ও ইন্ডিয়া থেকে আনছি? ইন্ডিয়াতে আচ্ছা, জুপিটারে থাকে। ও বুঝছি। হ্যাঁ এটাও লাগানো। ও হেডলাইট অন অফ, হ্যাঁ হ্যাঁ পার্কিং হেডলাইট অন। আমি খুবই হ্যাপি, অনেকদিন যাবতই ভাবছি ভাইয়ের সাথে কবে দেখা হবে কবে দেখা হবে। শুকরিয়া আল্লাহর দরবারে যে ভাই আপনার সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক। থ্যাংক ইউ ভাই, আপনারাও সেফ থাকেন, যেহেতু এখন খুব বাজে একটা সময় আমরা পার করছি। কবে এরকম একটা বাজে সময় থেকে আমরা সবাই মুক্ত হব তা তো জানি না, বাট টিল দেন নিজেকে সেফ রাখাটাই হচ্ছে মুখ্য বিষয়। যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন। আর স্কুটার রাইডার হলে আমার স্কুটার রাইডার্স বিডি ফেসবুক গ্রুপ, ওখানে জয়েন করে ফেলেন, ঠিক আছে? আর আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে। সি ইউ অন নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।